আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে পদে পদে বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র, তাই এর ভিত মজবুত করে তুলতে হবে বলে মনে করেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে যোগ দেন বিএনপি নেতারা। কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও ঔষধ নীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা, তারা একটি ভালো পরিবর্তন দেখতে চায়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। দেশের সব খাতে জবাবদিহিতা নিশ্চিতে গুণগত পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি 31 দফা বা রিফর্ম দিয়েছিল। দেশে গণতন্ত্রের প্রক্রিয়া চালুর পথে বাধা দূর করতে ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশে কয়েকটি দল মুখে নির্বাচনের কথা বললেও ভেতরে ভেতরে ঠেকানোর পরিকল্পনা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সালাউদ্দিন আহমেদ বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেছেন, পরাশক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসার চেষ্টা কখনোই সফল হতে দেবে না এদেশের মানুষ। রাকিব হাসানের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিনারের আয়োজন করে সিএসটিআরএফ। সেমিনারে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশকে বিভক্তির চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য 17 বছর অপেক্ষা করেছে। ভোট বানচালের সব ষড়যন্ত্র দেশের জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে শেখ পরিবার লুটপাট করেছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আপনারা দাবি করে সেই ব্রিজের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। রাকিব হাসান, আরটিভি, ঢাকা।
এদিকে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে 18টি দলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন তিনি। এতে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলেও জানান তিনি। বলেন, জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে কাজ করছে ইসি। পরে বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। লুকোচুরি নাই, এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা তফসিলের আগে পরে ভোটের জন্য যে সময় রয়েছে তার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্য বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ তাদের। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য একটি সময়সীমাও জানিয়ে দিয়েছে তারা। ফলে তফসিলের আগে প্রায় 4 মাস প্রস্তুতি আর তফসিলের পর ভোটের জন্য 2 মাস সময় পাবে কমিশন। এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। তফসিল থেকে ইলেকশন ডে পর্যন্ত এই সময়টাকে বাড়ানো, কারণ ইলেকশন কমিশনের প্রচণ্ড চাপ পড়ে যায়, নানাভাবে চাপ পড়ে যায়। এই জন্য আমরা বাড়ানোর প্রস্তাব করেছিলাম। সো ইলেকশন কমিশন সেভাবে এগোচ্ছে। আমার মনে হয় তারা ঠিক পথে আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছি। তবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে তারা বলেন, এ থেকে উত্তরণ ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি রিস্ক আসতে পারে এবং এই রিস্কগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে, এরকম একটা ম্যাপিং এক্সারসাইজ করা দরকার। করার পরে তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী রয়েছে তাদেরকে আরো সক্রিয় করতে হবে। এবার প্রবাসীদের ভোটের আওতায় আনছে কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে। এই সময়ের মধ্যে এত সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনা কঠিন উল্লেখ করে পাইলট হিসেবে কয়েকটি দেশকে বাছাই করার পরামর্শ বিশ্লেষকদের। এটা শুরু করতে হয় পাইলটিং করে। ইলেকশন কমিশন যদি এখন চিন্তা করে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা দেশে পাইলটিং করা। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে সব করতে যায় তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, এবং এরকম এলোমেলো হয়ে 2-1টা দেশ প্রবাসী ভোটিং শুরু করে আবার বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট তাদের কাছে প্রেরণ করার পর সেই পোস্টাল ব্যালট তারা কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন তার একটা সময়সীমা নির্ধারণ করবেন। নির্ধারণ করে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা সম্ভব। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে বেশি সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন না হলে সংবিধান লঙ্ঘন হবে বলে দাবি করলেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এজন্য জুলাই সনদকে আইনি ভিত্তিতে এই সরকারের আমলেই বাস্তবায়নের আহ্বান তার। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জুলাই ঘোষণাপত্রকে প্রাণহীন আখ্যা দিয়ে জন আকাঙ্ক্ষার আলোকে সংশোধন করার আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ।
ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও রাষ্ট্রের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। আগের হাসিনার আমলের সংবিধানের ৭ ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ ২৪শে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, ২৯শে জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় হানি ট্র্যাপে ফেলে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান। ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব বলেও জানান তিনি। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে ৭ জনকে ২ দিন করে রিমান্ডে দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তারা হলেন কেটু মিজান ও তার স্ত্রী পারুল আক্তার, আলামিন, স্বাধীন, শাহজালাল, সুমন ও ফয়সাল। দুপুরে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার শহীদুলকেও কাল আদালতে তোলা হবে। এছাড়া আরেক আসামি আরমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন নাজমুল করিম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলভিত্তিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের বিষয়ে শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে কর্তৃপক্ষ। তবে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাংবিধানিক অধিকার চর্চার সুযোগ রাখার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর মৌখিক ও দিক নির্দেশনাহীন নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছাত্র শিবিরের। অরণ্য গুফরের রিপোর্ট। ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলে রাজনীতি নিষেধের গেল বছরের হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকার কথা জানান উপাচার্য। হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত, তবে সাধারণ শিক্ষার্থীরা চান স্থায়ী সমাধান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার প্রক্টরিয়াল বডির মিটিং বসে প্রশাসনিক ভবনে। আরও কয়েকটি মিটিংয়ের পর সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মনে করেন উপাচার্য। ফ্যাসিস্ট আমলের ছাত্রলীগের নিপীড়নের কারণে হলগুলোয় বর্তমানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে অযৌক্তিক মনে করে ছাত্রদল। গেস্ট রুম, গণরুম কালচার চালু না করার প্রতিশ্রুতিও দেন ঢাবির সাধারণ সম্পাদক। হল রাজনীতির কাঠামো কিভাবে হবে, কেমন হবে, সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম, খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর মতকে সম্মান জানানোর আহ্বান ইসলামী ছাত্র শিবিরের। সবার সাংবিধানিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিতের দাবিও তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত, সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও সাংবিধানিক অধিকার হরণ হবে না। তবে সব সংকট কাটিয়ে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে আশা দু দলেরই। অরণ্য গুফুর, RTV, ঢাকা। রোববার থেকে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। প্রায় 2 মাস বন্ধ থাকার পর ফের এ কার্যক্রম শুরু করছে সংস্থাটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে TCB জানায় 10 আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ট্রাক থেকে 500 জন ভোক্তা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি করে চিনি কিনতে পারবেন। এতে একজন গ্রাহকের মোট ব্যয় হবে 265 টাকা। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও সারা দেশে পণ্য বিক্রির কার্যক্রম চালু রাখবে TCB। বাংলাদেশ নারী দলের মতো পুরুষ দলও দেশকে সাফল্য এনে দেবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিকেলে মিরপুর 12তে ঈদগাহ মাঠে সোনালী অতীতের খোঁজে হিল্লোল নামে সংগঠনের আয়োজনে শহীদবাগ ও মিলন একাডেমির মধ্যে ফাইনাল খেলা শেষে এই প্রত্যাশার কথা জানান তিনি। খেলায় শহীদবাগকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিলন একাডেমি। রানার্স আপ হয়ে দলের হয়ে খেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক, আলফাজ আহমেদ, জাহিদ পারভেজ চৌধুরীরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাফল্য পাওয়া নারী দলের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান আমিনুল হক। মিনি স্টেডিয়ামগুলো যথাযথ ব্যবহারের উপযোগী করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় সদর উপজেলা সহ সারা দেশে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহীতে 35 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 11টি উন্নয়ন প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন ও সিটি কর্পোরেশনের বাস্তবায়িত একটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহ উপজেলায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছেন এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আমরা সকল স্টেক হোল্ডারদের কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন। বিপিএল এর গত আসরে পাওনা পরিশোধ না করার ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বিসিবি। সেই সঙ্গে সরাসরি সাইনিং করা ক্রিকেটার ও কোচিং স্টাফদের বকেয়া পরিশোধেরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শনিবার বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনলাইনে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে আগামী 2 বছরের জন্য হেড অফ স্টাফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংকে নিয়োগের সিদ্ধান্ত হয়। এছাড়া অ্যান্টি করাপশন ইউনিটকে আরও উন্নত করতে এলেক্স মার্শকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিলুপ্ত করা হয় 7 বিভাগের আঞ্চলিক কমিটি। পরের সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এনসিএল এর 4 দিনের টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগে আয়োজন করা হবে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।